2002 সাল থেকে দীর্ঘ 2 দশকের অভিজ্ঞতা নিয়ে হাজারো মানুষের জীবনধারা বদলে দিয়েছেন পুষ্টিবিদ মাহমুদা নাজনীন। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে জটিল রোগের সঠিক খাদ্য পরিকল্পনা, সুস্থ জীবনের আসল রহস্য নিয়ে আজ তিনি মুখোমুখি হচ্ছেন দৃষ্টি 24 পডকাস্টে। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। দৈনন্দিন জীবনে আমরা কত রকমের খাদ্যই না খাই, কিন্তু এই খাদ্যাভ্যাসগুলো আসলে কতটুকু আমাদেরকে সুস্থ রাখছে অথবা আমাদের কতটাখানি অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে, আমরা কি এটা জানি? ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের এই খাদ্য নিয়ে আমাদের সাথে ঘটে থাকে। আমাদের এই সমাধানগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের অতিথি, আমাদের বিশেষজ্ঞের সাথে। চলুন সরাসরি পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথি নাজনীন ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। ম্যাডাম, আপনার অর্জনের ঝুলি তো অনেক বিশাল। দেশ ও দেশের বাইরে পুষ্টিবিজ্ঞান এবং জনস্বাস্থ্য নিয়ে আপনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন এবং কাজও করেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার এই পথ চলা, আপনার অভিজ্ঞতা এবং আপনার এই কাজের ক্ষেত্রগুলো একটু আলোচনা করতেন। ধন্যবাদ শেরিন। আসলে পড়াশোনার তো জানার তো কোনো শেষ নেই। এখনও কিন্তু আমি স্টুডেন্ট, এখন আমি পিএইচডি করছি। তো আসলে শুরুটা হয়েছে আমার এই সেক্টরের শুরুটা হয়েছে আমার নিউট্রিশন দিয়ে, ফুড অ্যান্ড নিউট্রিশন দিয়ে। তারপরে হচ্ছে ওখানে তো বিএসসি করলাম, এমএসসি করলাম। তো আলহামদুলিল্লাহ সবগুলোতেই ফার্স্ট হয়েছি এবং আমার পড়াশোনার প্রতি আসলে এখনকার বাচ্চারা যেরকম একটু পড়তে চায় না, আমার কেন জানি পড়ার প্রতি প্রচণ্ড নেশা। তো সেই নেশা থেকেই হোক এখনও পর্যন্ত এত 40 ইয়ার্স ওল্ডেও আমি পড়াশোনা করেই যাচ্ছি। এখন আমি স্টুডেন্ট, এখন আসলে কিছুই জানি না আমার কাছে মনে হয় যখন পড়তে যাই। তো এরপরে যখন আমি বাংলাদেশে যখন শেষ হয়ে গেল, তখন আমি প্রথমে হচ্ছে ইউএসএতে গেলাম। ওখানে আমি পড়াশোনা করলাম, সিএমআর সার্টিফাইড নিলাম, ওটাও নিউট্রিশনের উপরে ক্লিনিক্যাল। তারপর আবার আমি দেশে যখন আসলাম তখন আমি আবারও পড়াশোনা করলাম। তো আমার প্রথম আসলে লাইফটা শুরু হয় হচ্ছে নিউট্রিশন সেক্টরেরই একটা জব দিয়ে। আসলে সেটা না, প্রথমে যেটা হয় আর কি, আমি সেই সময় আমি আর কি পিএইচডি করার জন্য ওই সময় বাইরে যাওয়ার জন্য স্কলারশিপ নেই। তো একের সাথেই 4টা দেশ থেকে স্কলারশিপ আসে, বাট যেটা হয় আর কি আল্লাহ মালিক যেটা লিখে রেখেছে। তো ওই সময় আমার আব্বা মারা যান, আমি একটাই মেয়ে। তো তখন আর কি আম্মুকে রেখে আর যাওয়া হয়নি আমার। তো সেই সময় আমার পড়াটা বন্ধ করলাম। তো তখন ভাবলাম যে ঠিক আছে, আমি একটু দেশে চাকরি বাকরি কিছু করে যাই। তো তখন বিসিএস দিলাম, বিসিএস হলো। তো আমি চিন্তা করলাম যে না, এটা আমার সেক্টর না। তো তখন আমি নিউট্রিশনেই জব নিলাম, মাল্টিন্যাশনালে নিউট্রিশন ডিপার্টমেন্টে। তো ওখানে আমি প্রায় কয়েক বছর জব করলাম। তো তখনও আমার স্যাটিসফ্যাকশন আসলো না, যে আমার মনে হচ্ছিল আসলে এটা আমার কাজ না। তো তারপরে এই চাকরির পাশাপাশি আমার 2002 থেকে তো সেন্ট্রাল হাসপাতালে আমার প্রথম প্র্যাকটিস লাইফ শুরু হলো আর কি, অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কনসালটেন্ট হিসেবে। এই দিয়েই হচ্ছে আমার এই লাইফটা শুরু হলো। আর যদি পড়াশোনা বলেন তাহলে হচ্ছে এরপরে যে পড়াশোনাগুলো করেছি সেটা আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট। সেটা প্রথমে করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওটা আমি ইপিডেমোলজি, যেটা এপিডেমিওলজিস্ট হিসেবে। তো ওখানেও আমার পড়াশোনা যখন শেষ হলো, এরপরে আমি আবার এপিডেমিওলজি, আমার মনে হলো যে না, এটা কমপ্লিট হয়নি। তো তখন আমি হচ্ছে লন্ডনে বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে আবার আমি এপিডেমিওলজি নিয়ে আরেকটা এমপিএইচ করলাম। তো এই হচ্ছে আমার পড়াশোনার জার্নি। আর যদি প্র্যাকটিস লাইফ বলেন, সেন্ট্রাল দিয়ে শুরু হলো আর মনোহরা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, এই দুইটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো চেম্বার। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং পেশেন্টদের কি বলবো চাহিদার কারণে, আমরা যেভাবে বলি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সো ডিমান্ড বাড়তে থাকলে সাপ্লাই তো বাড়াতেই হবে। তো ও কারণেই আমার চেম্বার একের পর এক আলহামদুলিল্লাহ এখন ঢাকাতে 6টা চেম্বার, চিটাগাংয়ে একটা চেম্বার এবং সিলেটে একটা চেম্বার। আপনাদের দোয়ায় পেশেন্টদের নিয়ে আসলে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় এবং এটাই আমার স্যাটিসফ্যাকশন। যে আমার কাছে মনে হয় কি শেরিন, যে আমরা যদি কিছু একটা জানি, সেটা নিয়ে যদি আমি কবরে চলে যাই তাহলে তো কোনো লাভ হলো না। আমার ব্রেন, আমার জ্ঞান, আমি কোনো একটা যদি সমাজে কিছু যদি নাই দিয়ে যেতে পারলাম তাহলে তো এর কোনো দাম থাকলো না। সেই জন্যই আসলে আমার মানে এই ছুটে চলা বলতে পারেন। যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। আপনাদের মতন এরকম আসলে অভিজ্ঞ পুষ্টিবিদ আমাদের
খুবই প্রয়োজন, কারণ এখন আমরা বর্তমান সমাজে এই বিষয়গুলো নিয়ে খুব ফেস করছি, অনেক সমস্যা আমরা আসলে ফেস করছি, একে একে আমরা সামনে আনবো এই সমস্যাগুলো। বর্তমানে আমাদের এখন একটা মূল সমস্যা হচ্ছে শিশুদের ওজন বেড়ে যাওয়া, স্থূলতা যেটা বলে। হ্যাঁ, তো বর্তমান সময়ে আসলে বাচ্চারা দেখা যাচ্ছে যে এটার কোনো এইজ লিমিট নাই, একেবারে আপনি দেখবেন যে 5 বছর থেকে শুরু করে বা এর নিচে থেকেও শুরু করে আরও যারা টিনেজার, এরা বেশ স্বাস্থ্যের তাদের বেশ অবনতি ঘটছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মানে সুস্বাস্থ্য তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তো এই জিনিসটা যখন থাকে না, বিশেষ করে বাচ্চাদের মধ্যে, এটা কিন্তু খুব অ্যালার্মিং হয়ে যায়, যেটা বাবা মার জন্য অ্যালার্মিং হয়, আমাদের সমাজের জন্য অনেক অ্যালার্মিং হয়ে যায়। তো এইটার ব্যাপারে আপনি আমাদেরকে কি উপদেশ দিতে পারবেন? দেখেন, আমি যেটা বলবো যে নিউট্রিশন বলতে আমরা যেটা বুঝি, বেশিরভাগই আমরা বুঝি কিন্তু যে ম্যাল নিউট্রিশন, অপুষ্টি। তো নিউট্রিশন বলতে কিন্তু শুধু অপুষ্টিটাকে, ম্যাল নিউট্রিশনটাকে বোঝায় না। নিউট্রিশন যদি আপনার ওভার নিউট্রিশন হয়ে যায়, দ্যাট মিন্স ওভার ওবেসিটি হয়ে যায়, সেটাও কিন্তু ওটাকেও কিন্তু আমরা ম্যাল নিউট্রিশন বলছি। সো আপনাকে একটা ব্যালেন্স ওয়েটে থাকতে হবে। আপনাকে একেবারে চিকন হলেও হবে না, একেবারে মোটা হলেও হবে না, আপনার কাম্য ওজন যেটা, সেটাকে যদি থাকি, তখন আমরা এটাকে বলছি যে আপনার ব্যালেন্স ওয়েট আছে। আপনি যেটা বললেন, এটা শুধু আপনি না, মানে এটা একটা ন্যাশনাল একটা ইস্যু হয়ে গিয়েছে, একটা বার্ডেন হয়ে গিয়েছে, যে এখনকার যে বাচ্চারা, তারা কি হচ্ছে, সবাই বাল্কি হয়ে যাচ্ছে। এখন শুনতে হয়তো একটু অড শোনাবে, সিম্পলি একটা কথা আমি যেটা বলতে পারি, যে এখনকার বাচ্চারা আসলে কী খায়। এখনকার বাচ্চারা ফার্মের মুরগি খায়, চিকেন, আর দেখতেও ওই চিকেন, আপনি কেএফসির দোকানে ঢুকছেন, বিএফসির দোকানে ঢুকছেন, তার মানে কি ফার্মের মুরগির দোকানে ঢুকছেন, বাচ্চাগুলোকে ফার্মের মুরগির মতো বানিয়ে নিয়ে চলে আসছেন। অ্যাজ সিম্পল, একদম সঠিক, তাই না? একেবারেই। তো এই যে ব্যাপারটা হয়, যে ওই সময় বাচ্চাদের হচ্ছে কি দরকার হয়, ওই সময় বাচ্চাদের দরকার হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি যারা, আমরা দুজনে যেটা বসে আছি, আমরা দুজন, আমরা কিন্তু আর বড় হব না, মানে গ্রোথ আর হবে না। হ্যাঁ, আমাদের কিন্তু এখন ক্যাটাবলিজম, মানে আমরা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছি। আর বাচ্চারা কি হচ্ছে, ওদের হচ্ছে অ্যানাবলিজম, দ্যাট মিনস ওরা ধীরে ধীরে বড় হবে। তো বড় হওয়ার জন্য দরকার হচ্ছে আমার প্রোটিন। এখন প্রোটিনটা আমরা কোথা থেকে পাবো? প্রোটিনটা আমরা পাবো হচ্ছে বাচ্চাদের জন্য, প্রোটিনের যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটাকে আমরা একটু ব্রেক করে বলি। বাচ্চাদের জন্য প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে ফার্স্ট দরকার হচ্ছে ডিম। এখন কেন বলবেন যে ডিম? বিকজ ডিমের মধ্যে এমন একটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা কিনা বাচ্চাদের জন্য এসেনশিয়াল। এটা তো বুঝছেন, এসেনশিয়াল প্রোটিনটা কি, যেটা আপনার বডি ইটসেলফ তৈরি করতে পারবে না, আপনাকে বাইরে থেকে সেটাকে দিতে হবে। তো এই এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডটা, এটা শুধুমাত্র ডিমে থাকে, যেটা কিনা বাচ্চাদের গ্রোথের জন্য খুব জরুরি। এটা জরুরি না, এটা এসেনশিয়াল, এটা আসতেই হবে। তো বাচ্চাদের প্রোটিন যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে প্রথমে তাদেরকে নিতে হবে ডিম, তারপরে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে আপনার মাছ, এবং মাছের আগে একটা কথা আমি আমার পেশেন্টদেরকে লিখে দিই, সেটা হচ্ছে তৈলাক্ত মাছ। একই সঙ্গে আপনার ব্রেনের কাজটাও হয়ে গেল, রাইট? এখন আপনি বলতে পারেন যে তৈলাক্ত মাছের তো অনেক দাম, সামুদ্রিক মাছের। নো, আপনি পাঙ্গাস মাছ খান, আপনি বোয়াল মাছ খান, যার যেরকম ইনকাম আছে সে সেরকম খাবে। যার বাবার অনেক টাকা আছে, যেই প্যারেন্টসদের, তারা আপনার সামুদ্রিক মাছ খাওয়াবে, যাদের টাকা নেই তারা নর্মাল পাঙ্গাস মাছ খাওয়াবে। মানে মাছের মধ্যে তেল থাকলেই হলো। তো মাছের ব্যাপারটা চলে আসলো। আর একটা সিম্পল কথা, যে মাংস খেলে মাংস হয়, একটা লিমিট পরিমাণে মাংস খাবে। এই যে অতিরিক্ত মাংস খেয়ে, অতিরিক্ত চিকেন ফ্রাই খেয়ে, এই খেয়ে কিন্তু আপনার এই বাল্কি পেশেন্টটা হচ্ছে। অ্যান্ড দেন আরেকটা যেটা বললাম, যে 5টা প্রোটিনের কথা বললাম, নাম্বার 5 হচ্ছে ডাল। এবং ডালটার আগে আমরা আরেকটু অ্যাড করে দিব, সেটা হচ্ছে মিক্সড ডাল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ম্যাডাম মিক্সড ডাল কেন? আচ্ছা, মিক্সড ডাল এই জন্যই যে একটা ডালের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে কয়েকটা, আরেকটা ডালে কয়েকটা, আরেকটা ডালে কয়েকটা। দ্যাট মিনস ইটস অ্যান সেকেন্ড ক্লাস প্রোটিন। তো আপনি যখন 4-5টা সেকেন্ড ক্লাস প্রোটিনকে মিশিয়ে ফেলবেন, তখন সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন হয়ে যাবে। তো এই যে 5টা প্রোটিনের নাম বললাম, এই প্রোটিনগুলো দিয়েই হচ্ছে বাচ্চাদের আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলি। আপনি একটু খেয়াল করে থাকবেন যে আগের যে আমার আপনার বয়স তো প্রায় কাছাকাছি হবে, যে আগে দেখবেন কি চীন জাপানের বাচ্চারা ছোট ছোট এখন বড় বড়। হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য সিক্রেট? ওরা কি করেছে, ওরা দেখেছে, রিসার্চ করে দেখেছে যে
ওদেরকে যদি প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বেড়ে যায়। গ্রোথ দ্যাট মিনস হচ্ছে তারা লম্বা হাইটও বাড়বে, তারা কি হবে, তারা বড় হবে, তাদের গ্রোথও হবে। এখন আমাদের যুগে দেখা যেত যে বলতো কি যে যদি মেয়ে ছোট হয়, খাটো হয়, তো বলতো একটা লম্বা ছেলে দেখে বিয়ে করাই দিই, নাহলে বাচ্চা কাচ্চা ছোট ছোট হবে, পরবর্তী জেনারেশন যেন লম্বা হয়। তো এটা কিছুটা ভ্যারি করে, হেরিডিটি তো ভ্যারি করবে, বাট নাও এ ডেজ কিন্তু আপনি প্রোটিন সাপ্লিমেন্ট দিয়ে আপনার বাচ্চাকে লম্বা করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু করতে হবে যখন আপনি একটা মা যখন প্রেগনেন্ট অবস্থা থাকে, সেই জার্নিটা কিন্তু বিফোর প্রেগনেন্সি থেকেই মায়ের জার্নিটা শুরু হবে। সে যদি তখন নিজে ওরকমভাবে প্রোটিন সাপ্লিমেন্টটা নেয় এবং বাচ্চা বড় হওয়ার পরে বাচ্চাকে যদি আমরা প্রোটিন সাপ্লিমেন্টটা দিতে পারি, যেটা কিনা চীন জাপানে ওরা যেটা ধরেন জারে করে প্রোটিন বিক্রি করছে, একটা আমাদের দেশে যেমন অনেক পেশেন্ট আমার কাছে আসে বেরিয়াট্রিক সার্জারি, স্টোমাক কেটে ছোট করে আসে ইন্ডিয়া থেকে, তখন তাদেরকে কিন্তু আমাকে তখন প্রোটিনটা দিতে হয়। তাদের খাবার খুবই কম দরকার, বাট প্রোটিন দরকার বেশি এবং এর কোয়ালিটিটা গুড হইতে হবে। তার স্টোমাকই তো নেই, তার স্টোমাক এতটুকু, তাহলে আমাকে এতটুকু খাবার দিতে হবে, বাট গুণে সেটাকে অনেক বাড়িয়ে ফেলতে হবে। তো সেই সমস্ত পেশেন্টকে আমি যখন প্রোটিন লিখি তখন কিন্তু আমাকে বাধ্য হয়ে সেই কোটার প্রোটিন লিখতে হয়। সেটার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা খাদ্যের মাধ্যমে প্রোটিন আমরা যে কনজিউম করছি আর এই যে সাপ্লিমেন্ট খাচ্ছি, তো এটার মধ্যে কি কোনো ক্ষতি আছে সাপ্লিমেন্টে যেটা খাচ্ছি সেটার মধ্যে, অথবা এটা কি কোনো কোম্পানি ভ্যারি করছে যে এই কোম্পানিটা ভালো, ওই কোম্পানিটা খারাপ, এরকম আমাদেরকে এটা পুষ্টিবিদদের সাথে আলোচনার মাধ্যমে নেওয়াটাই কি সঠিক কিনা, নাকি নিজেরা বাজারে গেলাম আর একটা সাপ্লিমেন্ট দেখলাম আর নিয়ে নিলাম? অবশ্যই সেটা না, অবশ্যই সেটা না শেরিন। কেন যেটা বলছিলাম আমি বেরিয়াট্রিক সার্জারি যে ব্যাপারটাকে বললাম, প্রোটিনের যে কথাটিকে আপনি বললেন, তারা কিন্তু ভেরি ভালনারেবল পেশেন্ট। তাদের স্টোমাকের 4 ভাগের মনে করেন 4 ভাগ যদি থাকে, 3 ভাগ কেটে ফেলা দেওয়া হয়েছে, 1 ভাগ আছে। তখন ওই 1 ভাগের মধ্যে আমি যদি আমার নর্মাল খাবারের প্রোটিনটা দেই, দিস ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট পেশেন্ট, রাইট? তো তখন আমি হচ্ছে 16,000-22,000 টাকা দামের একটা প্রোটিন সাপ্লিমেন্ট আমাকে লিখে দিতেই হচ্ছে তাকে, বিকজ তার ফুড থেকে ইজ নট সাফিসিয়েন্ট ফর হিম, বাট আপনি বা আমাদের বাচ্চাদের জন্য ফুড ইজ এনাফ। এবং তখন কখনোই আমরা সাপ্লিমেন্টটাকে এনকারেজ করব না, এবং নিজে নিজে তো অবশ্যই না। যেখানে আমি অনেক ভেবেচিন্তে লিখি আর সেখানে একজন যদি বাজার থেকে কিনে আনে, আপনি বুঝতেই পারছেন সেটা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এক্ষেত্রে আসলে বাবা মাদেরকেও অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে ছেলে মেয়েদের এই যে ওজন বেড়ে যাওয়ার বিষয়টা, এটা অনেকে কেয়ার করে না, বাট এটা আসলে মূলত বাবা মাকেই বেশি কেয়ার করতে হবে যে আমার বাচ্চাটা, আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চাটা মোটা হয়ে যাচ্ছে বা তার ওজন বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো এটা তার জন্য ক্ষতি হচ্ছে। কিন্তু বাবা মাদেরকে আসলে সঠিক পদক্ষেপটা নিতে হবে এই ব্যাপারে। অবশ্যই। যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিয়ে বলি। যেমন আমার অনেক পেশেন্ট আসে, বলে কি ম্যাডাম আমার বাচ্চা তো কোক ছাড়া কিছুই বুঝে না, কোক তো খেতেই হয়। তো আমি তখন মজা করে বলতে থাকি যে ওকে ফাইন, কোকের আপনাদের যে ডিলার আপনার কি হয় যেন, কি যেন বলেছিলেন আপনার আত্মীয়, তো পেশেন্ট একটু বুদ্ধিমান হলে বুঝে যায়, আর একটু না বুঝলে তখন বলে জি না কই বলি নাই তো। আমি কিন্তু মজার ছলে প্রশ্নটা তাদের মুখ থেকে বের করছি আর কি। তো আমি বললাম তো আপনার যদি কোকের ডিলার পরিচিত না হয় তাহলে কি আপনাদের টাঙ্কি কল খুললে কি কোক বের হয়? বলে কি যে বলেন না ম্যাডাম। আচ্ছা তাহলে আপনি কল খুললেও কোক বের হচ্ছে না, আপনার কোকের ডিলারও নাই, তাহলে আপনারা কোক কোথায় পান? বলে ম্যাডাম কিনে দেই। আমি বললাম আপনার বাচ্চাকে যখন আপনি কোক কিনে দিচ্ছেন তখন সে কোকটা কিনছে। দেখেন আপনি একটা সিম্পল ব্যাপার দেখেন, ধরেন আপনার বাচ্চা, আমরা যদি 3টা সাদা গ্লাসে 3টা ড্রিঙ্কস রাখলাম, একটার মধ্যে নর্মাল পানি, আরেকটার মধ্যে ধরেন আপনার স্প্রাইট, কোক অন্য রঙের জন্য আমি স্প্রাইট দিয়ে বোঝাচ্ছি, স্প্রাইট সেটাও সাদা, আরেকটা ধরেন আপনি ভদকা বা স্কচ রাখলেন, মদ, সাদা মদ যেটা। তো আপনার বাচ্চা কি খাবে? আপনার বাচ্চা পানি খাবে, তারপরে হয়তো স্প্রাইট আর মদে তো তারা ধরবেই না, বিকজ আমাদের রিলিজন আমাদের কালচার সেটাতে নাই। বাট আপনি উল্টা একটু আমেরিকা বা ইউএসএ লন্ডনের দিকে যান, সেই বাচ্চারা সবার আগে কি ধরবে বলেন তো? ওই ড্রিঙ্কটা ধরবে, যেটা মদ বা যেটা ছিল সাদা যেটা ছিল, কারণ তার বাবা মাকে ওটা খেতে দেখেছে। তারপরে তারা হয়তো স্প্রাইট ধরবে, পানি তো তেমন ধরবেই না। তো এই যে ব্যাপারটা দিয়ে আমি কি বোঝালাম হচ্ছে আমার বাচ্চা আমাকে যা খেতে দেখবে বা আমি তার হাতে যেটা তুলে দিব সে তো সেটাই নিবে। এখন আমি আমার বাচ্চাকে চিনিয়েছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোক, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে ড্রিঙ্কস, এটা হচ্ছে নর্মাল পানি। তাহলে আমি যখন আপনার কাছে কমপ্লেন করছি অ্যাজ এ মাদার হিসেবে একজন ডক্টরের কাছে যে ম্যাডাম আমার বাচ্চা তো কোক ছাড়া কিছু খায় না, দোষ কি বাচ্চার না দোষ আমার? সেটাই
অভিভাবককে সেই দোষটা নিতে Yes. হবে। এবং আপনি ড্রিঙ্কস বলতে বাচ্চাকে, এবং আমি দর্শকদেরকেও বলবো যে ড্রিঙ্কস বলতে আপনারা বাচ্চাদেরকে অবশ্যই ডাবকে বোঝাবেন, যে এমনভাবে বাচ্চা বেড়ে উঠবে যে তার তেষ্টা পেয়েছে, গরম প্রচণ্ড, ঘুরতে গেল কোথাও, সে এদিক ওদিক তাকাতে থাকবে যে ডাবলা মামা কই, ডাবলা মামা কই, কারণ তার মাথার মধ্যে সেটই হয়ে আছে যে আমার ড্রিঙ্কস মানেই হচ্ছে ডাব। তাহলে কি হবে, যেই ফ্যামিলিতে এখন নতুন তৈরি হলো, ধরেন নিউলি ম্যারিড কাপল আসলো আমার কাছে, তাকে যখন সেই মাটাকে যখন আমি এটা বুঝিয়ে দিব, তার বাচ্চা কি জীবনে কোনোদিন কোক খুঁজবে না ডাবলা মামাকে খুঁজবে? এটাই হচ্ছে আপা বিষয়। খুব কম সময়ের মধ্যে ওজন কিভাবে কমানো যায়, যেটা আমরাও অনেক সময় ট্রাই করে থাকি। তো সেই ক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে যে বাসায় ভুলভাল ডায়েট করছি বা নিজেই একটা ডায়েট নিয়ে নিচ্ছি, আমাকে এখন এটা কম খেতে হবে, ওটাই করতে হবে। তো এটা সম্পর্কে আপনি কি বলবেন, এটা কতটা খানি ক্ষতিকারক বা এটা সম্পর্কে আমাদেরকে আগে জানা উচিত কি না, এটা আমাকে একটু জানাবেন। আসলে প্রথমে হচ্ছে গিয়ে আপনাকে জানতে হবে যে আপনার হাইট অনুযায়ী, একদম সিম্পল করে আমি বুঝিয়ে দিই যাতে সবার জন্যই সেটা সহজ হয়। সবার আগে আপনাকে জানতে হবে, প্রথমে আপনার নিজের ওয়েট নিতে হবে, এবং সেই সাথে আপনাকে দেখতে হবে, যে কোনো জায়গা থেকে আপনি গুগলেও দেখতে পারেন এখন ইদানিং, যে আপনার বয়স অনুযায়ী আপনার কতটুকু ওজন হওয়া উচিত। যদি আপনি দেখছেন যে আপনার বয়সের তুলনায় আপনার প্রায় 10-12 কেজি ওজন বেশি হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে, তার মানে আপনি কি বাল্কি হয়ে যাচ্ছেন, আপনি কি করছেন, আস্তে আস্তে করে ওভারওয়েট হচ্ছেন। যখন সেটা 20 থেকে 25 কেজি দাঁড়ায়, তখন সেটাকে আমরা ওবেসিটি বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন, নিজে যদি ডায়েট করেন, তাহলে আপনি কি জানেন যে আমি একটু আগে যেটা বললাম প্রোগ্রামের শুরুতেই, যে আমার বয়স 48 হয়ে গেছে, এখন আমি পিএইচডি করছি, ডাবল MPH করেছি, তারপরেও আমার নিজের কাছে মনে হচ্ছে আমি কিছুই জানি না। তাহলে আমি যদি আমার চেয়ার থেকে এখনও আমার কাছে মনে হয় যে আমি কিছুই জানি না, সেই ক্ষেত্রে একজন সাধারণ দর্শক বা সাধারণ মানুষ যখন নিজে ডায়েটটা করবে, তখন সেটা কতটা মানে হার্মফুল হবে চিন্তা করেন। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা যদি ওয়েট কমতে চান, অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ একবার হলেও যে গাইডলাইনটা নিয়ে দেন আপনি আপনার মতো করেন। নট নেসেসারি যে আপনাকে তার কাছে মাসে যেতে হচ্ছে, বছর যেতে হচ্ছে, বাট ফার্স্ট গাইডলাইন কিন্তু আপনাকে তার কাছে নিতেই হবে। খাবারের চার্ট নিতেই হবে, যেটা খেলে সে সুস্থও থাকবে, প্লাস তার ওজনও কমে যাবে। হ্যাঁ, ওজন কমুক বা বাড়ুক, যে কোনো ক্ষেত্রেই আপনাকে সুস্থতার জন্য হলে একবার হলেও তাদের কাছে যেতে হবে। আমি তো বলবো যে বাংলাদেশে এখন কত কোটি মানুষ আপা, মানে যতজন মানুষ হয়ে গেছে, তাহলে আমি বলবো যে ওই 19 কোটি মানুষই আমার পেশেন্ট। কেন বলেন তো? কেন? কারণ সে যদি সুস্থও থাকে, ইন ফিউচারে সে কি করে সুস্থ থাকবে, তার যদি কোনো ডিজিজ থাকে, সেই ডিজিজ থেকে সে কি করে মুক্ত থাকবে, তাহলে সেটা জানার জন্য হলো একবার হলেও তো আমার রুমে আসা উচিত, বা আমি বা আমার মতো যারা। বাট অনেকের ধারণা আছে যে অসুস্থ হলেই বুঝি আমাকে ডায়েটে যেতে হবে, কিন্তু লং টাইম সুস্থ থাকার জন্য যে আমাকে একটা ফুড হ্যাবিটের মধ্যে থাকতে হবে, এই জিনিসটাই অনেকে বুঝতে চায় না। যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখন ভালো আছি, আমি এখন তেল চর্বি মাংস টাংস অনেক বেশি করে খাবো, কিন্তু যখন সে অসুস্থ হয়ে যাবে তখন সে চিন্তা করবে না এখন আমি ডায়েটে যাই। কিন্তু এটা তো আসলে শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। লং টাইম সুস্থতার জন্য আসলে ডায়েটটা একটা কন্টিনিউয়াস প্রসিডিউর হিসেবে মনে হয় নেওয়াটাই ভালো। শুধু লং টাইম না, আপনি অসুস্থতা কিন্তু 3 দিনের মধ্যে আপনি হয়ে যাচ্ছেন। রাইট, হ্যাঁ একদম। মানে আজকে আমি এখন সুস্থ আছি, আর আমি কালকে কি অবস্থায় থাকবো আমি জানি না। অনলি 3 days, আফটার 3 days ইউ উইল বি সিক। আপনি কিন্তু জানছেন না 3 দিনটা কেন আপনি বেঁধে দিচ্ছেন? আচ্ছা, সাপোজ আপনি যদি মাছ মাংস নর্মালি, যে যখন ডায়েট করবেন, আপনি ডায়েট করছেন ঠিক আছে, বা আপনি ডায়েট করছেন না, হোয়াট এভার, ডায়েট এক সাইড দিয়ে রেখে দেন, নর্মাল একটা মানুষ, আপনি নর্মালি মাছ মাংস খাচ্ছেন, ভাত খাচ্ছেন, ঠিক আছে, সব কিছু নিচ্ছেন, কিন্তু আপনি পরপর 2-3 দিন যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন এরকম 3 দিন যদি আপনার প্লেটে কোনো সবজি না থাকে, আচ্ছা, ভেজিটেবল না থাকে, 1 2 3 মাসও লাগবে না, 3 দিনের গ্যাপেই আপনার কিছু ভিটামিন আছে যেটাকে আমরা বলি ওয়াটার সলিউবল ভিটামিন, যেটা কিনা ভিটামিন বি কমপ্লেক্স, সেটা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন দিতে হয়, রাইট? যেমন ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো ADK, হ্যাঁ, সেটা কিন্তু কিছুটা স্টোর থাকে, আমাদের শরীর স্টোর করে রাখে, আল্লাহ তাআলা আমাদেরকে সুবহানাল্লাহ যেভাবে বানিয়েছেন। কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন যেটা, সেটা কিন্তু আপনার ডেট, মানে ওই যে দিন আনে দিন খায় মজুরের মতো, আপনার প্রতিদিনেরটা প্রতিদিন। আপনি এতগুলো সবজি আজকে খেলেন,
বাকি সপ্তাহের সবজি ভাই আমি তো খাইছি এক সপ্তাহে, আর কত এক সপ্তাহে 2-3 দিন খেলাম, আর 2 দিন না খেলেও চলবে। নো, দিস ইজ টোটালি রং। কারণ সায়েন্স কিন্তু আপা ডে বাই ডে কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। তো এটা কিন্তু আজকে থেকে অনেক বছর আগে আমরা নিজেরাও জানতাম না। এই মুহূর্তে আমি আপনাকে যেটা কথা বলছি, নাও এ ডেজ দিস ইজ এন কি বলবো হট কেক আমাদের জন্য। এই ব্যাপারটা যে আপনি যদি পরপর 3 দিন সবজি না খান, আপনি 4th দিন ইউ উইল বি সিক। আপনি হয়তো এখন প্রকাশ পাবে না, কিন্তু আপনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এটা হয়তো আপনার লং টার্মে যেয়ে আপনাকে এটা আপনি শো করবে। কিন্তু আপনি হয়তো এখন বুঝতেছেন যে না, এখন তো আমি ঠিকই আছি, ভালোই আছি, 1 বছর 2 বছর 3 বছর। বাট আপনি যেদিন থেকেই হচ্ছে গিয়ে সবজিটা আপনার প্লেটে রাখবেন না, আপনি ধরে নেন 3rd দিন থেকেই আপনি নিজের অজান্তেই অসুস্থ হয়ে যাচ্ছেন। শুরু হয়ে কনফার্ম। যাবে। জি আপা। ওজন তো অনেকে বাড়াতে চায়, আপনি যেটা বললেন যে ম্যাল নিউট্রিশনস থাকে, অনেকে যাতে খুব পাতলা থাকে, তাদের আসলে আপনি কি পরামর্শ দিবেন যে কোন খাদ্যাভ্যাসের মাধ্যমে তারা সুস্থতার সাথে ওজনটাকে ইনক্রিজ করতে পারে? ভেরি সিম্পল। আমি জাস্ট আমার পেশেন্টদেরকে জাস্ট বলি কি যে আপনাদের যে ওজন মানে বাড়িয়ে দেবো, জাস্ট এইরকম তুড়িবাজেই আমি বাড়িয়ে দেবো 10 কেজি 1 মাসে। তো বলে ম্যাডাম এটা কীভাবে সম্ভব? একদম সিম্পল, কিন্তু তার আগে কিছু টেস্ট করে নিতে হবে আমার। কেন? ধরেন তার কোনো কোমরবিডিটি আছে কিনা, আই মিন তার মেটাবলিজম সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু আমাকে আগে জানতে হবে। কারণ ওর যদি মেটাবলিজম সিস্টেমে কোনো প্রবলেম থেকে থাকে, সে এখন কিন্তু এগুলো টেস্ট করা যায়, মেটাবলিজম তার ফাংশনাল ঠিক আছে কিনা। তো সেই টেস্টটা যদি তার ঠিক থাকে, তাহলে হচ্ছে আমার জন্য এটা কোনো ইস্যু না। আর যদি মেটাবলিজম ফাংশন যদি তার ঠিক না থাকে, তাহলে আমাকে আগে সেই জায়গাটাতে হাত দিতে হবে, কি করে তার মেটাবলিজম সিস্টেমটাকে আমি ইনক্রিজ করতে পারি। সেটা আমি যখন ঠিক করে দিব, তারপরে হচ্ছে তার ওয়েটটা ধামধাম করে বেড়ে যাবে। আর যদি তার মেটাবলিজম সিস্টেমে কোনো প্রবলেমই না থাকে, তাহলে অ্যাজ সিম্পল আপনি কি করবেন, একটু আগে যে বাচ্চাদের কথা যেভাবে বললাম, বাচ্চাদের যে গ্রোথ, সেম অ্যাজ আপনি প্রোটিনটা ঠিক মতো নেবেন। ভাত খেলে কিন্তু আপনার স্বাস্থ্য বাড়বে না, ভাত খেলে ভুঁড়ি বাড়বে। আচ্ছা, রাইট? তাহলে যারা শুকনা পেশেন্ট আছেন, তারা বেশি করে যেটা খাবেন, একদম সিম্পল, দুধ খাবেন, ডিম খাবেন, মাংস খেলে মাংস হবে, হয়ে গেল। সেটাই। আচ্ছা, অনেকেই যে আপনার ভাত থেকে যেটা মনে হলো যে অনেকে বলে যে ভাত খেলে মানুষ অনেক মোটা হয়, সেই ক্ষেত্রে ভাতটাকে একদম বাদ দিয়ে রুটি খেতে হবে। হ্যাঁ, তো রুটি এবং ভাতের মধ্যে আসলে কোনটা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে মানে সহায়তা করে? ওকে, আপনি যদি বাংলাদেশি পেশেন্ট হন, তাহলে আমি আপনাকে রুটি লিখব। আচ্ছা আচ্ছা, আপনি যদি পাকিস্তানি পেশেন্ট হন, আমি আপনাকে ভাত লিখব। আচ্ছা, কেন এরকম? বিকজ আসলে আমাদের ভাত, যেমন আমাদের যে মাপটা থাকে, আমি আপনাকে বলি সেদিন, মাপটা হচ্ছে আমরা যেটাকে একক বলি, সেটা হচ্ছে যে 70 ক্যালোরি। এটা হচ্ছে আমাদের 1 একক ধরি। যেমন একটা রুটি থেকে আমি 70 কিলো ক্যালোরি পাচ্ছি, আবার 1 কাপ ভাত থেকে আমি 140 কিলো ক্যালোরি পাচ্ছি। তার মানে কি 1 কাপ ভাত সমান 2টা রুটি। এখন ভাই আপনি ভাত পছন্দ, আপনি ভাত খান, সমস্যা তো নাই। আপনার রুটি পছন্দ, আপনাকে তখন আমি কনভার্ট করে 2টা রুটিতে নিয়ে আসবো। বাট আমরা যখন ভাত খাই, তখন একটা প্লেটের মধ্যে প্রায় কতটুকু থাকে? 4 থেকে 5 কাপ থাকে। তাহলে 5 × 2 দিয়ে আপনি গুণ দেন, আপনি কিন্তু প্রতিবেলায় 10টা রুটি খাচ্ছেন। আচ্ছা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তখন বলি যে তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে একটু পরে আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি। ডায়াবেটিস না ভাবেন, একটা মানুষ যখন ডায়াবেটিস যদি না থাকে, নর্মাল একটা পেশেন্ট, শুধু ওজনই তার হেডেক, সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে, তখন আমি এইভাবে তাকে বুঝিয়ে দিই যে আমি তখন তাকে কি করব। তখন আমি তাকে 10টা রুটির জায়গায় যদি আমি তাকে 2টা রুটি লিখে দিই প্রেসক্রিপশনে, তাহলে তো সে এমনি শুকিয়ে যাবে ভাই। এই জন্য হচ্ছে আমরা ভাতের বদলে রুটিটা বলি। দ্যাট ডাজন্ট মিন যে আপনার রুটিতেই কমবে, উল্টা আপনি এখন শকড হয়ে যাবে যে ভাত দিয়ে আপনাকে আমি তাড়াতাড়ি শুকাতে পারবো। বিকজ আমাদের এবার চলে আসি ডায়াবেটিসের ক্ষেত্রে, যে ওই একই কথা এখানে প্রযোজ্য হবে। কেন? কারণ হচ্ছে ডায়াবেটিসের উল্টা করি, ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা রুটি দিই। কেন দিই? কারণ রুটির যেই শর্করাটা থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার আপা খুব মানে স্লোলি ডাইজেস্ট হয়, মানে ধীরে ধীরে ডাইজেস্ট হবে। আপনার সুগার লেভেলটা ধীরে ধীরে বাড়বে। আর ভাত খেলে কি হবে? খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে এবং খুব পিক করে তার সুগার লেভেলটা বেড়ে যাবে। এই কারণে ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা কি দিচ্ছি? রুটি দিচ্ছি। আর যারা ওজন কমানোর জন্য, তাদেরকেও রুটি দিচ্ছি। কিন্তু তাদেরকে রুটি কেন দিচ্ছি? তাদেরকে রুটি এই জন্য দিচ্ছি, ভাতের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে জন্য তাকে আমরা রুটি দিচ্ছি। ঠিক একই কারণে পাকিস্তানি পেশেন্টদের যদি আমি রুটি দিই, সে তো খাবে 10-12টা, তাহলে তাকে যখন আমি ভাত দিব, সে তো ভালোই লাগবে না, সে তখন ভাত খাবেই এতটুকু, আলটিমেটলি সে কমে যাবে। এই হচ্ছে মানে মূল ফুড বিষয়। হ্যাবিট যার যেরকম, সেটা থেকে তাকে একটু সরিয়ে নিয়ে নিয়ে তার কনজাম্পশন
লেভেলটাকে কমিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে আপনার মেটাবলিজমের জন্য যদি তার কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকলে, তাহলে তারকে একরকম দেওয়া হবে, তার ফুড হ্যাবিট কীরকম সেটা চিন্তা করে একরকম দেওয়া হবে। আর যদি কেউ দ্রুত কমতে চায় তাকে আবার আরেক রকমের দেওয়া হবে। ডিপেন্ড ইন্ডিভিজুয়াল, আসলে ইটস অ্যান কাস্টমাইজড ব্যাপার। আপনি যদি, যেটা মানুষ ভুল করে, একটা ইউটিউব দেখছে বা একটা ইন্টারনেট দেখছে, একই ডায়েট ফলো করছে, নট লাইক দ্যাট। এখন এক মায়ের পেটের আপনারা কয় ভাই বোন শেহরিন? এক ভাই এক বোন। সেম, আমরা এক ভাই এক বোন। ধরেন যে আমার দাদা আব্বাদের মতো 7 ভাই 7 বোন যদি হতেন, আমার বাপ চাচারা এরকম, তাহলে কি হতো? 7 জন 7 রকম, 7 ছেলে 7 রকম, 7 মেয়ে 7 রকম। তাহলে একই মায়ের পেটের থেকে হয়েছে, তারাই যদি 7 রকম হয়, 14টা ভাই বোন 14 রকমের হয়, তাহলে পৃথিবীতে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষই তো আলাদা, প্রত্যেকটা মানুষের প্রেসক্রিপশন আলাদা, প্রত্যেকটা মানুষ ইটসেলফ এ ইন্ডিভিজুয়াল পারসন, তার প্রেসক্রিপশনটাও হইতে হবে ইন্ডিভিজুয়াল। যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। ডায়াবেটিস রোগীর আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তাদের খুব মিষ্টি ক্রেভিং আসে। তো সেক্ষেত্রে এই মিষ্টি ক্রেভিংটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, অথবা এটাকে কি দিয়ে পূরণ করা যেতে পারে? অনেকেই ইদানিং দেখা যাচ্ছে যে ওই যে সুগার ফ্রি বিভিন্ন ট্যাবলেট নিচ্ছে, পাউডার নিচ্ছে, এটা কি আসলে স্বাস্থ্যের জন্য মানে সুফল কিছু বয়ে আনছে? আমি ঠিক জানি না, বাট আমার কাছে মনে হয় যে এটা ক্ষতিকারক দিকটাই বেশি আছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন আপা। দেখেন, এটা একটু বড় ইস্যু হয়ে যাবে হয়তো, মাল্টিন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে, আমরা জানি না ওনারা প্রচার করবেন কিনা। দেখেন, জিরো ক্যাল যারা বানায় তারা কিন্তু জিরো ক্যাল খায় না। আই মিন জিরো ক্যাল, দ্যাট মিনস আমি সুগার ফ্রির কথা বলছি, ওটা তো আসছে আমাদের বিদেশ থেকে। আমাদের দেশে তো ফার্স্টে এগুলো সুগার ফ্রি জিনিসগুলো ছিল না, ছিল কোথা থেকে? ইউএসএ থেকে আসতো, বা বাইরে থেকে বিদেশ থেকে নিয়ে আসতো। ও পশ একটা ব্যাপার, মানে এইভাবে করে ছেড়ে দিচ্ছে, দেখতেই মানে একটা পশ একটা ভাব আসে যে সুগার ফ্রি কিছু একটা দিল। আমাদের কাছে নতুন নতুন লাগতো তখন। বিদেশ থেকে যারা আসতো, যারা কানাডা থেকে বেড়াতে আসতো, আত্মীয় স্বজন যারা ইউএসএ থেকে আসতো, তারাও সেগুলো নিয়ে আসতো। তার মানে কি, এটা কিন্তু বাইরের কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে এসে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। সো দীর্ঘমেয়াদী আপনি যদি হঠাৎ খান, ইটস ওকে। যে কোনো জিনিসই আপনি যদি একটু শখ করে খেয়ে ফেলেন বা মাঝে মধ্যে খান, সেটা কখনোই আপনার জন্য ক্ষতিকর হবে না। বাট লং টার্ম যদি আপনি দিনের পর দিন এই সুগার ফ্রি, যেটা আপনি বললেন যে সুগার ফ্রি, অত আমি একটা নামই নিয়ে নিলাম, হয়তো বা যে কোনো কোম্পানির জিরো ক্যাল, হোয়াট এভার ইজ ইট, আপনি যে কোনো সুগার ফ্রি ট্যাবলেটই যদি আপনি চা কফির সঙ্গে বা যে কোনো মিষ্টি দ্রব্যের সঙ্গে প্রতিনিয়ত খেতে থাকেন, দ্যাট মিনস বছরের পর বছর খেতে থাকেন, দেন ইট শুড বি হ্যাম্পার ইন ইউর কিডনি। এটাই আমি কিডনির উপরে তখন প্রেশার পড়বেই, এটা মাস্ট। তো আপনি ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা দয়া করে, মানে দরকার হলে একটু মধুমিশিও মাঝে মধ্যে খাবেন, তারপরে ওই জিনিসটার উপরে হ্যাবিচুয়েটেড হবেন না। কোনো রকমের এক্সট্রা যে মানে ইয়েগুলো আছে সেগুলো খাওয়া যাবে একেবারেই আপা খাওয়ার ঠিক না। মাঝে মধ্যে ঠিক আছে, ডায়াবেটিসের রোগী আছেন, সে একটু ঈদের মধ্যে পায়েস খেতে চায়, তখন আপনি একদিন দিলেন। ঈদ কয়বার হয় বলেন শেরিন? বছরে 2 বার, এরকম আর কি। যে আপনি মাঝে মধ্যে সেটা ইউজ করলেন, কিন্তু এটার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। তখন হচ্ছে গিয়ে আপনাকে তখন ভুক্তভোগী তো আপনাকে হতেই হবে। আরেকটা যেটা কথা বলেছিলেন যে কিভাবে হচ্ছে, কেন তাদের এই ক্রেভিংটা হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের শরীরে, মানে আমরা যারা ডায়েট করি সব সময়, আমরা কিন্তু চিনি ছেড়েই দিয়েছি। আমরা চায়ে চিনি খাচ্ছি না, কোনো কিছুতে হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ পায়েস টায়েস হলে একটু, সেটাও তো খুব কদাচিত হয় আমাদের। আপনি অত বেশি খেতেও পারেন না, খেতে পারি না আসলে। হ্যাঁ, চায়ে চিনি খেতে পারি না, কফিতে চিনি খেতে পারি না, নিতেই পারি না, একদম নিতে পারি না। কিন্তু দেখেছি যে ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের এটা একটা ক্রেভিংটা আসে। এটা কেন আসে আসলে? একদম সিম্পল করে বুঝাই আপনাকে, সহজ করে বুঝাই। যে ধরেন আমি এখানে বসে আছি, এখন আপনি আমার সামনে দিয়ে 10 বার যাচ্ছেন আসছেন, 10 বার যাচ্ছেন আসছেন, আমি যখন শেহরিন বলে ডাকবো, রাইট, তখন কিন্তু আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন যে কে ডাকে আমাকে। যতক্ষণ না আপনার কানের মধ্যে শেহরিন নামটা যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি আর ফিরে তাকাচ্ছেন না। অ্যাজ লাইক দ্যাট, যখন একটা ডায়াবেটিস পেশেন্ট যখন আপনার কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, আই মিন যখন ভাত রুটি খাবে, সোজা বাংলায় বুঝাই, ভাত রুটি খাবে, ওটা ভেঙে যখন আপনার গ্লুকোজটা আসবে, ওই গ্লুকোজটাকে আমাদের এইটাও ধরেন গ্লুকোজ এরকম ব্লাডের মধ্যে ছড়িয়ে আছে, আমাদের হচ্ছে গ্লুকোজটাকে, যেটা ইনসুলিন যেটা বাইরে থেকে নেয় যেটা, রাইট, সেই যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আই মিন অগ্নাশয়ের মধ্যে যেটা থাকে ইনসুলিন, ইন্টেস্টাইন ইংরেজিতে, এটা
বোধহয় ইজি সবার কাছে। ইন্টেস্টাইনের ভিতরে যে ইনসুলিনটা থাকে হরমোনটা, সেটা তখন জেগে যায়। কখন জেগে যায়? যখন গ্লুকোজ আপনার ব্লাডে গেল, তখন ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে এইভাবে করে, এটা ধরেন চামচের মতো এভাবে করে গ্লুকোজটাকে নিল, ওই যে যেটা সুগার, আপনারা যে বলেন ব্লাডে সুগার বেড়ে গেছে, আমরা যেটাকে বলি গ্লুকোজ, ব্লাডে যে গ্লুকোজ হিসেবেই যায়, তো ওই সুগারটা বা গ্লুকোজটাকে এভাবে চামচের মতো ইনসুলিনটা এভাবে করে নিয়ে, এইটা হচ্ছে ধরেন সেল আমাদের যে তৈরি হচ্ছে যে কোষ, এটার মধ্যে করে ছেড়ে দেয়। এইটুকুনি হচ্ছে ইনসুলিনের কাজ। তখন এটা এই সেলের মধ্যে ভেঙে আমাদের এটিপি তৈরি হয়, এডিনোসিন ট্রাইফসফেট, সোজা বাংলায় শক্তি তৈরি হয়। তো এই হচ্ছে ইনসুলিনের মূল কাজ। বাট এটার একটা অপোজিট আর একটা হরমোন আছে যেটা কিনা গ্লুকাগন। তো ইনসুলিনের, গ্লুকাগনের গল্প বাদ দেই, আমি ইনসুলিনেই থাকি। তো ইনসুলিনের আরেকটা মানে মুখ্য কাজ হচ্ছে আপনার সেলের মধ্যে গ্লুকোজটাকে দিয়ে এটিপি তৈরি করবে, এটা হচ্ছে তার মূল কাজ। কিন্তু তার একটা হিডেন কাজ আছে, মুখ্য কাজের বাইরেও তার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সে ব্রেনের এই জায়গাটাতে সিগন্যাল দেয়। ব্রেনের এই জায়গাটাতে সিগন্যাল দিয়ে সে তখন বলে তুই আবার খা। দ্যাট মিনস ওই যে ক্রেভিংয়ের ব্যাপারটা, ওই কাজটাই করে ইনসুলিন। দ্যাটস ওয়াই। কেন? কারণ কি দেখেন, যাদের ডায়াবেটিস হয় তাদের কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তারা ইনসুলিনটাকে কন্ট্রোল করতে পারছে না ব্লাডের মধ্যে। তাহলে কি হচ্ছে, ছড়ায় ছিটায় আছে, তো ওই চামচ তো ছড়ায় ছিটায় আছে, সে তো আরেক কাজ খুঁজবে, সে তো ওই গ্লুকোজ দিতে পারছে না, তার যে মূল কাজ যেটা ছিল সে কিন্তু সেটা করতে পারছে না। তাহলে আমার মূল কাজ হচ্ছে পেশেন্ট দেখা, আমি যখন পেশেন্ট দেখতে পারবো না তখন কি করবো, আমি মোবাইল নিয়ে একটু টিপাটিপি করবো, তাই না, একটু দেখি আর একটা অন্য কাজ করি। আমার মূল কাজ পেশেন্ট দেখা। যখন আমার পেশেন্ট সামনে থাকবে না, যে আজকে পেশেন্ট কম, বৃষ্টি বাদলার দিন, তখন আমার যে সেকেন্ড কাজ কি, যে একটু মোবাইল দেখি বা একটু নামাজ পড়ি বা একটু সূরা পড়ি, তখন আমি তো সেকেন্ড কাজে চলে যাব। তো যাদের ডায়াবেটিসের পেশেন্ট, তাদের মূল যে কাজটা সেটা তো ইনসুলিন করতে পারছে না, রাইট? এবং তারা ইনসুলিন রেজিস্ট্যান্স, তারা তখন ইনসুলিনের কাজ কি, তখন ইনসুলিনের কাজ শুধুমাত্র যে সিগন্যাল দেওয়া, তুই আবার খা। দ্যাট মিনস হচ্ছে তাদের ক্রেভিংটা, এটাই হচ্ছে ক্রেভিং। আচ্ছা, এবার আমরা একটি হৃদরোগ নিয়ে কথা বলি। হৃদরোগে আক্রান্ত রোগীদের সাধারণত চর্বি অথবা তেল জাতীয় খাবার খাওয়া একদম নিষিদ্ধ থাকে, কিন্তু এই একদম নিষিদ্ধ করে দেওয়াটা কি সঠিক? মানে শরীরে তো কিছু তেল চর্বির প্রয়োজন হয় অনেক সময়, তো সেটার বিষয়ে আপনি কি বলবেন? মানে কিছু আলাদাভাবে কিছু খাওয়া যাবে কিনা এটার পরিবর্তে, তেল চর্বির পরিবর্তে? আচ্ছা, এখন আমি যেই কথাটা বলবো, এটাতে শুধু আপনি না, দর্শক যারা আছেন তারা সবাই শকড হয়ে যাবেন। যে হৃদরোগ যেটা হয়, সেটা কিন্তু আমরা যে রান্নায় যে তেল চর্বি খাওয়ার কথা বললেন, যে রান্নায় যে তেল ইউজ করছি, এই তেল ইউজ করা যাবে না, ওই তেল ইউজ করো, ওই তেল ইউজ করা যাবে না, ওই তেল ইউজ করো, বেশি তেল খেলে হৃদরোগ হয়, দিস ইজ টোটালি রং। ও আচ্ছা। এখন প্রশ্ন করেন কেন রং? কেন? কারণ আপনার রান্নায় যে তেলটা আমরা ইউজ করি, ওটা দিয়ে কখনো হৃদরোগ হয় না। হৃদরোগ হয় হচ্ছে গিয়ে আপনার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে। হোয়াট ডাজ ইট মিন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? যেটা কিনা মাংসের চর্বি, প্রাণীজ চর্বি, নট দ্য কুকিং অয়েল, রাইট? আপনি যত কুকিং অয়েলই খেয়ে ফেলেন, আপনার হার্ট অ্যাটাক হবে না, আপনার হৃদরোগ হবে না, ড্যাম শিওর। অ্যানিমেল ফ্যাট থেকে হতে পারে। ইয়েস, মানে ডিরাইভ যেটা আপনাকে আমরা যেটা বলছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, দ্যাট মিনস যেটা প্রাণীজ চর্বি বলি। তার মানে এই না যে প্রাণীজ চর্বি মানে কি, প্রাণীজ চর্বি মানে হচ্ছে গিয়ে আপনার প্রাণী তো মাছও, মানে সোজা করে যদি বলি, যত বেশি পাওয়ালা প্রাণীজ চর্বি তত বেশি আপনার হৃদরোগের জন্য ঝুঁকি। তাহলে সবচেয়ে বেশি পা আছে কার? তাহলে আমাদের গরু, তারাও আছে আপা। সবচেয়ে বেশি পা আসে কাঁকড়া, সবচেয়ে বেশি পা আসে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ থেকে তো অনেক পা, মানে সোজা করে আমি সোজা করে বোঝাই, যার অনেক পা সেগুলো হার্টের জন্য অনেক ক্ষতি। তার অনেক বেশি পা কার? চিংড়ি মাছ, কোলেস্টেরল বেশি ওখানে। ইয়েস, চিংড়ি মাছ প্রাণীজ চর্বি, ওটা কি প্রাণী না? চিংড়ি মাছ, ফাইন। কাঁকড়া এখন অনেকেই খায়, হয়তো ইসলামী দৃষ্টিতে মাকরুহ, অনেকেই খায়। সো কাঁকড়া অনেক পা। আচ্ছা, এবার আসেন তারপরে আপনি যেটা বললেন, গরু, খাসি, তার অনেক পা, এগুলোতে হবে। তারপরে আরেকটু পা কম কার? মুরগি, তাহলে তার একটু, তাই সেটা খেলে আপনার কম হবে। আর নাই পাকার মাছের কোনো পা আছে নাই, তাহলে ওই মাছ খেলে কিন্তু আপনার আর মাছের চর্বি খেলে উল্টা হৃদরোগ ভালো হচ্ছে। ইয়েস, তাহলে কি হচ্ছে? এই জন্য ফিশ অয়েল ট্যাবলেটস অনেক সময় খেতে বলে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা বলি। এখন ফিশ অয়েলটা হচ্ছে ইন জেনারেল আমাদের বহু বছরের প্র্যাকটিস লেভেল থেকে আমরা লিখে থাকি ফিশ অয়েল বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো তার চাইতেও এখন আমরা যেটা পেশেন্টদেরকে বলে থাকি বা আমি নিজে খাই, সেটা হচ্ছে কোকোনাট অয়েল
মানে মাথায় যেটা তেল দেয় সেটা না, খাওয়ার নারকেল তেল, যেটা কিনা আগের যুগে আপনার নাড়ু বানানোর আগে দেখা যেত যে পাটায় পিষতেছে নারকেলটাকে, তারপরে এই নারকেলের ছোবাটাকে নিয়ে নিয়ে নাড়ু বানাচ্ছে, আর তেলটাকে তারা তেল হিসেবে ইউজ করছে। আর এখন সেটা কিনা আমরা বাজারেও কিনতে পাই, বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, একটা মানে কি বলবো, একটা মানে ফ্যাশনেবল একটা নাম, তাই না? আপনারাও শুনে থাকবেন। সো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা মানে ওটা হচ্ছে গিয়ে আপনার ওমেগা 3 ভরপুর থাকে, তাহলে আপনি ওটা খাবেন। আপনি যে কোনো একটু চায়ের সঙ্গে খেলেন, কফির সঙ্গে খেলেন, কিছুই দরকার নাই, আপনি জাস্ট এক বোতল থেকে ঢেলে টেবিল চামচে 2 চামচ খেয়ে ফেলেন, মানে র খেয়ে ফেলেন। হ্যাঁ, আপনার একটু নারকেল লাগবে, এই তো, আর কিছু না। আপনার অলিভ অয়েলটা যেটা, হ্যাঁ ওটা তো হচ্ছে আমরা রান্নার মধ্যে ইউজ করছি। আমি বলছি এটাকে আলাদাভাবে র কিভাবে খাওয়া যায়। আপনি রান্নায় কুকিং অয়েল যদি আসেন, আমি তো প্রথমে বলেই নিলাম যে কুকিং অয়েলে কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না হার্টে কুকিংয়ের সময়। তাহলে কুকিংয়ের সময় আপনি সরিষার তেল ইউজ করেন। আমরা আসলে হয়েছে কি আপা, আমরা যেটা করেছি, আমরা বেসিক নেচার থেকে আমরা দূরে চলে আসছি, এই জন্য আমাদের এত রোগ হচ্ছে। আগে কি ছিল, একেবারে অনেক আগে একটা মাত্র তেল ছিল, সেটার নাম কি, সরিষার তেল। এখন আমাদের সয়াবিন তেল, রাইস ব্র্যান তেল, অমুক তেল, তমুক তেল, কত তেল বের হয়েছে। বিকজ আমরা যত বেশি আমরা এটাকে রিফাইন্ড করতে যাচ্ছি, যত বেশি আমরা মানুষ প্রদত্ত জিনিসটা যখন হয়ে যাচ্ছে, আল্লাহ প্রদত্ত জিনিস আলহামদুলিল্লাহ ইটস সেফ, মানুষ প্রদত্ত হয়ে গেলেই সেটা বিপদ। সেটা বলেন আপনি তেল, বলেন আপনি কেমিক্যালাইজড হয়ে যাচ্ছে। জি, নর্মালি আপনি যদি সরিষার তেলে আমরা যদি থাকতাম তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হইতো না, কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের তেলে চলে যাচ্ছি। আপনি নর্মাল টাকা যদি আপনার কম থাকে, আপনি সরিষার তেলেই থাকেন। আপনার যদি ইনকাম লেভেল ভালো থাকে, আপনি অলিভ অয়েল নেন, আপনি ক্যানোলা অয়েল নেন, এগুলো দিয়ে আপনি রান্না করে খান কুকিংয়ে, তাহলে কোনো প্রবলেম হচ্ছে না। তবে তাই বলে আমাদের দেশে সয়াবিন নামে যে তেল পাওয়া যায়, দিস ইজ নট সয়াবিন তেল। সো হয়তো সয়াবিনওয়ালা তেল কোম্পানি আমাকে আবার পরে দেখতে পারবে না, কিন্তু ট্রু যেটা আমাকে তো স্বীকার করতেই হবে। তো রান্নার তেল নিয়ে হার্টের জন্য কোনো সমস্যা নেই, শুধুমাত্র সমস্যা হচ্ছে শেহরিন যেটা বললাম, প্রাণে যে চর্বি। আর গুড ফ্যাট যেটা আপনি বলেছিলেন, একটু মিস করে গিয়েছি সেই কথাটা। কি কি গুড ফ্যাট খেতে পারে আপনি প্রশ্ন করেছিলেন, তাহলে কোন ফ্যাট খাবে? তাহলে রান্নার জন্য আপনি ইউজ করবেন সরিষার তেল, অথবা আপনি ব্র্যান্ড চুজ করতে পারেন, ক্যানোলা অয়েল, অলিভ অয়েল। এটা হচ্ছে রান্না, কুকিং। এবার হচ্ছে আপনি খাবেন হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মানে নারকেল তেল। সেটা আপনি নিজে ভাঙায় খান, আর অনলাইন পেজ থেকে খান, আর বাজার থেকে খান, আর বিদেশি খান, আর দেশি খান, ওখান থেকে আপনি 2 চামচ করে খাবেন। আপনি না, আপনার ফ্যামিলি, ছোট বাচ্চা সহ, যেটা কিনা যার ব্রেনের দরকার। কারণ আমি তো চেম্বারে বসে আর মাটি কাটি না, আমি কি করি, আমি তো ব্রেন দিয়ে কাজ করি, রাইট? তাহলে আমাকে ব্রেন সুস্থ রাখতে হবে। মানুষের হিউম্যান মস্তিষ্ক, আপনি গরুর মগজ খেয়েছেন রান্নার পরে? ওটা কি পুরাটা বলেন তো? একটা মগজ, মস্তিষ্ক, সেটা আমি খেয়ে ফেলছি। ওই টোটাল জিনিসটাই হচ্ছে শেহরিন ফ্যাট। হ্যাঁ, রাইট, হাই ফ্যাট, হাই কোলেস্টেরল। আপনিও নিজেও জানেন গরু। এখন গরু দেখেন হাম্বা ছাড়া কিছু বলে না গরু, আর আমরা মানুষ সেই গরু সহ হজম করে ফেলি। এবং এটা যেটা কি বলে, এটার নাম মাইক্রোফোন, কত পডকাস্ট, কত মানে ক্যামেরা, কত কিছু, কম্পিউটার, সবই তৈরি করেছি কারা? মানুষ। কোথা থেকে? ব্রেন থেকে। এখন আপনি দেখেন যে আমাদের, এটা অবশ্য অন্য দিকে চলে যাচ্ছে কথাটা, শেষ করি যেহেতু আসলো কথাটা, যে আপনি আমাদের এই পৃথিবীটাকে যদি আপনি একটা কি বলে এটাকে, এই যে এরকম তার দিয়ে মানে এরকম করে যদি ঘুরান পৃথিবীটাকে, এইরকম 22,000 পৃথিবীটাকে যদি আপনি প্যাচ দিয়ে ফেলেন, যতগুলা তার লাগবে, যতগুলা মানে এরকম সুতা লাগবে তার, ওই রকমের চেয়ে 22টা পৃথিবীর চেয়েও বেশি তার আমাদের এই ব্রেনের মধ্যে। তাহলে দেখেন ব্রেনটা কত গুড কোয়ালিটি, তাহলে ব্রেন টোটালটাই কি, কত ফাংশনাল। হ্যাঁ, তাহলে আমাদের এই টোটাল ব্রেনটা কি, টোটাল ব্রেনটাই হচ্ছে ইটসেলফ এ ফ্যাট। তাহলে আপনি ফ্যাটের খাবার কি হবে আপা? ফ্যাট। তাহলে কি পরিমাণ গুড ফ্যাট আপনাকে প্রোভাইড করতে হবে ব্রেনের জন্য? ব্রেনটাকে যদি সেই লেভেলের আপনি ঠিক রাখতে চান, তাহলে সবচেয়ে গুড ফ্যাট হচ্ছে কি বললাম, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনি খাবেন। আপনি ডিমের কুসুম খেলেও কিছুটা পাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইলিশ মাছের মধ্যে প্রচুর পাওয়া যায়, দাম বেশি, ওটার নাম আর নাই নিলাম। আপনি যে কোনো ফিশ অয়েল ট্যাবলেট ওটা খেতে পারেন, তবে সেটা হয়ে যাচ্ছে ওষুধ আকারে। আপনি র আকারে খান। র আকারে কীভাবে খাবেন?
খুব সিম্পল ওয়েতে আপনি এটা পেয়ে যাবেন। যেমন আপনি অ্যালমন্ড, যেটাকে আমরা কাঠবাদাম বলি, এখন কাঠবাদাম হয়তো আপনিও খান অফিসের ফাঁকে ফাঁকে, তাই না? বাট এখন আজকে থেকে খাওয়ার স্টাইলটা চেঞ্জ করে ফেলেন। আপনি হয়তো এমনি একটা নিয়ে খাচ্ছেন, 4-5টা খেয়ে ফেলছেন, ভেরি গুড, ভেরি গুড গার্ল। তাহলে আপনি যদি 100-তে 100% বেনিফিট পেতে চান, তাহলে আপনাকে কাঠবাদাম থেকে 4 ঘন্টার বেশি না, 2 ঘন্টার কম না ভেজাতে হবে। 4 ঘন্টার বেশি ভেজালে দেখবেন বুদবুদ উঠে যাচ্ছে। তো আপনি 2 ঘন্টা ভেজালেই আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো ভেজালে দেখবেন কি জিনিসটা ফুলে বড় হয়ে গেছে। তো আপনি জাস্ট পানিটাকে ফেলে দিয়ে আপনি ওই খোসা সহ খাবেন, মাস্ট। তাহলে আপনি ওই 100 টাকার বেনিফিটই আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে গুড ফ্যাট। যারা আমরা স্লিম থাকতে চাই তাদের জন্য বললাম কাঠবাদাম। আর যাদের মোটা টোটা নিয়ে ঝামেলা নাই, তারা কাজু বাদাম খেতে পারে, পেস্তা বাদাম খেতে পারে। আর যাদের ধরেন আমার অনেক টাকা পয়সা আমার হাতে নেই আজকে, আমি 10 টাকার চীনা বাদাম খেলেও হয়ে যাবে। তো এই ফ্যাটটা থেকে আমরা পেলাম। আরেকটা হচ্ছে যেটা গুড ফ্যাট, সেটা ব্রেনের জন্য বলেন, হার্টের জন্য বলেন, দিস ইজ আখরোট। আচ্ছা, আখরোটটা দেখেছেন কেমন? হ্যাঁ, ব্রেনের মতন। ইয়েস। এখন উপরে যে বসে আছে সে তো জানে যে আমরা বোকা, এই জন্য স্ট্রাকচার তৈরি করে দিছে যে দেখ এটা কার মতো খা। দ্যাট মিনস হচ্ছে এটা ব্রেনের মতো, এটা খেলে ব্রেনের কাজ হবে, অ্যাটলিস্ট এটা বোঝার জন্য হলেও দিয়েছে। এই হচ্ছে বিষয়। ওটা একটু মধু দিয়ে খেতেও ভালো লাগে। হ্যাঁ, ওটাও ভালো লাগে। হ্যাঁ, মধু দিয়ে খেতেও। আরেকটা বিষয়, আমি সবসময় একটা প্রশ্ন অনেকের কাছ থেকে পাই বা একটা কমপ্লেইন আসে, সেটা হচ্ছে যে থাইরয়েড প্রবলেম যাদের আছে তারা বলে যে আমি মোটা হয়ে গেছি অনেক বিকজ অফ থাইরয়েড। তো এই থাইরয়েড থাকলে আসলে স্বাস্থ্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা কিন্তু অনেক মহিলাই জানতে চায় আমাদের কাছে। এখন আপা এখানে কিভাবে সেদিন আপনাকে বোঝাচ্ছি। ওয়েল, যেমন ধরেন আমি একটু গ্রাফিকে দেখালে বেশি ভালো হতো। এনিওয়েজ আমি নর্মালি বোঝাই। থাইরয়েড যেমন আমরা বলি মুদ্রার এপিটোপিট, একটা দিকে কি থাকে না, যে টস করি যে একদিকে মানুষ একদিকে শাপলা। হ্যাঁ, সো মানে সংক্ষেপে আমরা বলি মুদ্রার এপিটোপিট। তো ওই রকম একটু রোমান্টিক হয়ে যাবে কথাবার্তাটা। যেমন প্রচণ্ড ভালোবাসা আর প্রচণ্ড ঘৃণা কিন্তু খুব কাছাকাছি বসবাস করে। যাকে আপনি প্রচণ্ড ভালোবাসবেন সেই মানুষটাকেই কিন্তু আপনি প্রচণ্ড ঘৃণা করতে পারবেন, যাকে অল্প ভালোবাসবেন তাকে অল্পই ঘৃণা করবেন। তার মানে এটা খুব কাছাকাছি থাকে, মুদ্রার এপিট আর ওপিট, ঘুরে গেলেই শেষ লাইফ। ওই রকম থাইরয়েডও মুদ্রার এপিটোপিট। মানে থাইরয়েড হয়েছে জন্যই আপনি ওজন বাড়ছেন, নাকি ওজন বাড়ছেন জন্যই আপনার থাইরয়েড হচ্ছে, এটা এখনো পর্যন্ত গবেষণা করে যায়নি। অ্যাজ লাইক দ্যাট পিসিওস একটা বড় বিষয়, হয়তো পরবর্তী আপনি আমাকে প্রশ্ন করেও ফেলতে পারেন। সো পিসিওস অ্যান্ড ওবেসিটি, আপনার পিসিওস হয়েছে জন্যই আপনার ওবেসিটি হয়েছে, মোটা হচ্ছেন, নাকি আপনি মোটা হচ্ছেন জন্যই আপনার পিসিওস হচ্ছে, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মেয়েদের মধ্যে যেটা থাকে, মেয়েদের যেটা হয়। তো এই যে দুইটা কথা বললাম, যে থাইরয়েডের জন্য মোটা হলাম না মোটার জন্য থাইরয়েড হলাম, এটা এখনও গবেষণা করে অতটা ক্লিয়ারলি আমরা এখনও পর্যন্ত জানি না। তবে হ্যাঁ, ইন জেনারেল হাইপারথাইরয়েডিজম, আরেকটা আছে হাইপো, যে বেশি হলে কম হলে, দুইটা তো রেঞ্জ থাকে। হাইপারথাইরয়েডিজম হলে তার মোটা হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। যেমন নর্মাল একটা পেশেন্টকে আমি যদি এই মাসে 5 কেজি কমাই, এই মাসে 5 কেজি কমাই, এই মাসে 5 কেজি কমাই, 15 কেজি কমাই দিলাম 3 মাসে। একই পেশেন্ট আরেকজন আসলো, একই সাথে 2 ভাই বোন মনে করেন, 2 বোন, আরেকজনের থাইরয়েড আছে, তারও তো 15 কেজি কমার কথা, কিন্তু তার দেখা যাবে 3 মাস পরে 8 কেজি কমলো। কেন? ওই 7 কেজি আবার থাইরয়েডে বাড়িয়ে ফেলেছে। আচ্ছা, তো এই হচ্ছে থাইরয়েডের সাথে ওবেসিটির একটা মানে কোরিলেশন আর কি। এই কারণে যাদের থাইরয়েড হয় তাদেরকে একটু আগে থাইরয়েডের ট্রিটমেন্টটা করে দিতে হয়। যেমন গতকালকে আমি অনেক রাতে, তখন বোধহয় 12:30 বেজে গিয়েছিল আমার মনোয়ারাতে, যেটা বললাম আমার অনেক পুরনো চেম্বার। তো ওখানে আমি একটা পেশেন্ট দেখছিলাম, দে আর ভেরি রিলিজিয়াস ফ্যামিলি, শুধু চোখ দেখা যায়। তো তার বাবা আবার মানে একদম খুব নাম করা একজন মুফতি, নাম বলতে যাচ্ছি না। তো সে আবার মহিলাদের কাছে আসবে না, শেষ পর্যন্ত সে পয়লে থেকে আমার কথা শুনে সে চলেই আসছে। যে তো আমি যেটা তাদেরকে বোঝাচ্ছিলাম যে মানে যে কি একটা কথা আছে না, যে গোড়া কেটে আগায় পানি ঢেলে লাভ নাই। তো তার হচ্ছে থাইরয়েডের সমস্যা। তো থাইরয়েডের ডোজটা ঠিক হচ্ছে কিনা, সে ট্রিটমেন্টটা ঠিক মতো করছে কিনা, সেটাই আমি আগে তাকে বুঝিয়ে দিচ্ছিলাম। বিকজ তার আমাদেরকে কি করতে হয় দেখেন, থাইরয়েডের টেস্টে আপনি দেখবেন খেয়াল করে, যে লেখা থাকে কোনা দিয়ে ডক্টর লিখে দেয় রেখে চলবে, তার মানে কি আপনাকে আজীবন খেতে হবে ওষুধটা? না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটাকে আবার বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে চলবে লেখা থাকে বেশিরভাগই। কেন ডক্টর চলবে লেখা থাকে? এখন আমার কলিগকে তো আমি অবশ্যই বাঁচাবো। এখন দেখেন, চলবে লেখাটার অর্থ এই যে থাইরয়েডের টেস্টটা করতে হবে। ধরেন আমি একটা রেঞ্জ এইভাবে করেই বুঝাই, ধরেন 1 2 3 4 এভাবে করে। এখন ধরেন 1 2 3 4 5 6, এটা 2টা নিলাম, আরও 2টা 5 5। এখন কারো যদি এই 2 থেকে
4-এর মধ্যে থাকে তাহলে তার থাইরয়েড নাই। কারো যদি 5-6 হয় তাহলে হাইপার, কারো যদি 1-এর নিচে হয় তাহলে হাইপো। এটুকু তো বুঝেছেন? ফাইন। তাহলে যার এইখানে দেখেন, যার 2 থেকে 4 আমার আপনার থাইরয়েড নাই, কিন্তু আমার কালকের পেশেন্টের ছিল 7, তার মানে কি তার বেশি। আমি জাস্ট মানে আপনি একটা এক্সাম্পল বলছি। তো তার কি হচ্ছে, আপনার থাইরয়েডের ওষুধটা সে যখন থাইরক্স খাচ্ছে তখন এইভাবে করে একটা কলম দিয়ে বুঝিয়েছিলাম আর কি, জাস্ট যে কলম দিয়ে এভাবে তাকে সকালবেলা সে যখন ঘুম থেকে উঠছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আপা, এটা খুবই ইম্পর্টেন্ট, দর্শকদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ তারা সবসময় যেটা করে যে লেখায় থাকে যে খাবারের আগে খাবেন বা খালি পেটে খাবেন, ডক্টর লিখে দিচ্ছে। তো আমি তখন প্রশ্ন করি একটু মজা করার, যে ঠিক সময় খাচ্ছে কিনা ইচ্ছে করে, যে আপনি কখন খান? বলে কি ম্যাডাম সকালবেলায় খান। যে কখন? বলে নাস্তা খাওয়ার আগে খায়। আচ্ছা ধরেন আপনি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলেন আর নাস্তা 9টায় খেলেন, কয়টায় খাবেন? 6টায় খাবেন না 8:30টায়? বলে ম্যাডাম 8:30টায় খাবো। ওই যে খালি পেটে খেতে বলেছে। এখন দেখেন, এখন আমার এই যে একটু আগে যেটা বললাম যে আমার কলিগকে তো আমি বাঁচাবোই, কারণ সে তো ভুল লেখে নাই। কারণ আমরা আমাদের লাইফে কী করি, আমরা সকাল 8টায় উঠতেছি, 8:30টায় বের হয়ে যাচ্ছি। তাহলে আমি যখন প্রেসক্রিপশনে লিখবো বা ওই ডক্টর যখন প্রেসক্রিপশনে লিখেছে খালি পেটে খাবেন, সে তার পয়েন্ট অফ ভিউ থেকেই তো লিখেছে। সে 8টায় উঠবে, 8:30টায় নাস্তা খাবে, তাহলে সে ওষুধটা কখন খাবে সেই ভদ্রলোক বা সে ওই ভদ্রমহিলা? 8টা, তাহলে 8টায়, তার মানে সে ঘুম থেকে যখন উঠেছে তখনই খেয়েছে। থাইরয়েডের ওষুধটা হচ্ছে কিছু কিছু মেডিসিনকে আমরা বলি বেড সাইড মেডিসিন। বেডের পাশে মেডিসিনটাকে রাখতে হয়, আপনি বেড থেকে নামার আগে মেডিসিনটাকে খেয়ে তারপর আপনি বিছানা থেকে পা নামাবেন। থাইরয়েডের ওষুধটা হচ্ছে অ্যাজ লাইক দ্যাট। কারণ যেমন ধরেন থাইরয়েডের গ্ল্যান্ড যেটা আপনি থাইরয়েডের জন্য যেটা বলছিলেন, এটা তো এখানে থাকে। একটু আগে যে আমরা ইনসুলিন বললাম সেটা এখানে থাকে, ইন্টেস্টাইনে, এক জায়গায় থাকে। এখন এই যে হরমোনের রিয়াকশন, এটা কিন্তু খুব কম সেকেন্ডের মধ্যে হয়। যেমন 1-2 এইভাবে না, কিন্তু 1-2 সেকেন্ড হইতেও কিন্তু একটু পজ লাগে, খুব দ্রুত কিন্তু হয় না। তো ওই যে একটা সেকেন্ড থেকে আরেকটা সেকেন্ডে যায়, এই সেকেন্ডগুলোর মধ্যেও যে ভাগ আছে ন্যানো সেকেন্ড, যেটাকে আমি বলি, আপনি বুঝতে পারবেন, খুব দ্রুত সময়ে সিগন্যাল দেয় যায় আমাদের ব্রেনে। সব কিছুই তো ব্রেন থেকেই আসে। তারপর যেই সিগন্যাল সেই হরমোনে যায়, সেই হিসেবে আমরা রিয়্যাক্ট করি। যেমন ধরেন একটা টিভি শোতে দেখেছিলাম ভূমিকম্প হচ্ছে, ওই প্রোগ্রামের মধ্যেই তো সবাই উঠে যাচ্ছিল, মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। যেহেতু আমরা এইখানে বসে আছি, এই উদাহরণটা আমার মাথায় আসলো। তার মানে কি সেকেন্ডে আমাদের রিয়াকশন হয়ে গিয়েছে। আবার ধরেন যদি একটা সাপ আসে, আমরা দুইজনই তো কিসের প্রোগ্রাম ভাই, লাভ দিয়ে আগে টেবিলের মধ্যে বসে যাবো দুইজনই, তাই না? আচ্ছা, আবার একটা ব্যাড নিউজ আসলে আপনি হয়তো বুঝবেন না, আমি কান্না করে দিব। আবার হাসি আসলে দুইজনই হাসবো। আবার ধরেন আমরা 2টা ছেলে 2টা মেয়ে এখান দিয়ে যাচ্ছি, একটা বদলোক পাশ দিয়ে যদি যায় রাস্তা দিয়ে, আপনি বুঝে যাবো, গায়ের লোম দাঁড়ায় যাবে। সে কিন্তু কিচ্ছু করে না এই লোকটা, কিন্তু আপনি কিন্তু বুঝে গেছি। ছেলেরা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে বাই গড গিফটেড, আল্লাহ প্রদত্ত আমাদের সেই হরমোন আছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে হরমোনের রিয়াকশনটা খুব দ্রুত সময়ে হচ্ছে। তাহলে এই যেটা আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝালাম যে হরমোনে, আবার আমি থাইরয়েডে চলে আসি। যখন আপনি ঘুম থেকে উঠে গেলেন, তখন কি আপনার সব গ্ল্যান্ড জেগে গেল না? কিছু ঘুমিয়ে গেল, কিছু জেগে গেল। কিছু ঘুমিয়ে থাকবে, কিছু জাগবে, কিন্তু সময় লাগে না। আমরা যখন জেগে যাচ্ছি তখন আমার হোল বডি জেগে গেল। আচ্ছা। তাহলে যখন আমার হোল বডি জেগে যাচ্ছে, সেই মুহূর্তে ওই যে বেড সাইড টেবিলে যে রাখতে বলেছি আমরা মেডিসিন, এই কারণে, কারণ আপনি জেগে যাচ্ছেন, আপনার সব কিছু জেগে যাচ্ছে, ইউ আর অ্যাক্টিভেটেড 100%, রাইট? একটু ড্রাউজি লাগছে সেটা অন্য কথা, আপনি যেটা মিন করলেন যে একটু জাগতেও তো সময় লাগে। হ্যাঁ, মানে ব্রেন জাগতে সময় লাগে, শরীর তো জেগে গেছে, নাহলে উঠলাম কি করে, নাহলে তো শুয়েই থাকতাম। তো ওই যে আমি জেগে যাচ্ছি, জেগে যাওয়া মানে আই এম অ্যালাইভ, টোটালি আমি অ্যাক্টিভ। তাহলে যখনই আমি অ্যাক্টিভ, তখনই কি ঘটছে, আমার থাইরয়েড কিন্তু এইখানে হাইপার, তখন আমি থাইরক্স খেলাম। থাইরক্সটা যে এইখানে যে টাচ করলো, টাচ করে কি করলো, আমাকে এইখানে নামিয়ে নিয়ে আসলো। এই যে 2 থেকে 4-এর মধ্যে ঘুরতেছে সারাক্ষণ। আবার রাতে আস্তে আস্তে এর অ্যাক্টিভিটি শেষ হয়ে যাচ্ছে, আবার যে সে উপরে উঠে যাচ্ছে, আবার সে খাচ্ছে, এইভাবে তার লাইফ চলছে। তাহলে খেতে হবে কখন আপা? ভোরবেলা, যখন আপনি উঠবেন ঘুম থেকে উঠছি। এখন সেটা মানে যখন হরমোন ক্লিক করছে, একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে। এখন সেটারও একটা নিয়ম আছে। এখন এইভাবে খাওয়ার পরে, এখন সেহরিন, আপনি থাইরয়েডের পেশেন্ট, আপনি গেলেন অমুক ডাক্তারের কাছে, এখন সে দেখলো কি সেহরিনের এখন আজকে আসছে 3, তার মানে রেঞ্জের মধ্যে, এই যে 1 থেকে 3-এর মধ্যেই তো আমরা নিলাম। আচ্ছা, 2 থেকে 4-এর মধ্যে নিয়েছি, সরি। তাহলে 2, 3, 4, তাহলে 3-এর মধ্যে আসছে। তাহলে ওনার উচিত থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেয়? নো, সে তখন বন্ধ করবে না। কেন? যে কোনো কারণেই আপনার ভালো হতেই পারে। কেন? কারণ হচ্ছে আমরা একজন মানুষ আরেকজন মানুষকে ব্লাড দিতে পারি কতদিন পরে বলেন? 3 মাস পর। তো 3 মাস পরে তো আপনি রিপোর্ট নিয়ে গেলেনই, যে কোনো কারণে হয়েছে আপনার ভালো, তাতে তো উনি ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, উনি হয়তো ডোজ কম বেশি করে দেবে, আগে হয়তো 50 খেতেন, এখন 25 দিবে, বা বেশি হলে 75 দিবে, এটা করবে, কিন্তু সে বন্ধ করবে না। ওকে, সে আবার লিখে দিবে, দেখবেন থাইরয়েডের
প্রেসক্রিপশনে লেখা থাকবে 3 মাস পর আসবেন, রাইট, এবং লাস্টে লেখা থাকবে চলবে। এই দুইটা কথা আমি ভেঙে বলছি আজকে। তো 3 মাস পরে আপনাকে কি বলবেন, আপনি সেকেন্ড টাইম আবার গেলেন, ধরেন আপনি 3 মাস পরে কি জানুয়ারিতে গিয়েছিলেন, মার্চে একটা টেস্ট নিয়ে গেলেন, 3 মাস পরে আবার আপনি এপ্রিল মে জুনে আপনি আবার একটা টেস্ট নিয়ে গেলেন, তখনও দেখলো সে 4.5 আসছে, তার মানে সে ঋণ এখন ভালো, তার উচিত বন্ধ করে দেওয়া। তখনও সে করবে না, সে ডোজ চেঞ্জ করে দিবে। ওই যে আমরা লুডু খেলি না, সে ঋণ দাইন 3 দাইন, এরকম 3টা ছক্কা মারি, থার্ড টাইম সে আরেকবার বলবে 3 মাস পর আসবেন। তখন যদি উনি দেখেন যে সে ঋণের এইবার 2.5 বা 5-এর মধ্যে আসে, তখন উনি এটাকে ক্রস করে দিবে। আর যদি দেখে না, 4th টাইম আরেকবার দিয়ে বছরের 4টা টেস্ট করার পরে সে সিদ্ধান্ত নিবে আপনার চলবে কি চলবে না। এখন এই জন্যই 3 মাস পরে লেখা থাকে, কিন্তু আমরা তো বাঙালি, আমরা কি যাই ফলো আপে যাই না, এই কারণে কোনা দিয়ে লিখে থাকে চলবে। বা অনেকেরই ধারণা থাইরয়েডের ওষুধ সারা জীবন খেতে হবে, ডক্টর এই জন্যই লেখে ভাই তুই না তাও খায় ভালো থাক, সেটাই এই কারণেই লিখে দেয় যাতে পেশেন্টটা অ্যাটলিস্ট ভালো থাকে। মানে সঠিক সময়ে ওষুধটা খেলে আসলে থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং এটাকে একদম কমিয়েও নিয়ে আসা যায়। কমিয়ে তো আপনি ডক্টর আনছি আপনাকে মাস্ট, কিন্তু আপনি যদি ফলো আপে থাকেন, এমনও হয়েছে যে আপনার এটা ছেড়ে দিতে হয়েছে। ইভেন আমার অনেক পেশেন্ট আছে যারা নতুন কেবল থাইরয়েড হয়েছে, অনেক দিনের পুরনোটা আমি যেটা দেখি নাই সেটা তো বলতে পারবো না, মানে আমার কেসগুলো বলছি আর কি, আমার নিজের অভিজ্ঞতায় কেবল যাদের নতুন থাইরয়েড হয়েছে, সে মেডিসিনে স্টার্ট করে নাই, আমি আমার কিছু ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট দিয়েই তাকে আমি দিয়েছিলাম। তো তার হচ্ছে সে স্কোয়ার থেকে টেস্ট করিয়েছিল, তো তার থাইরয়েড হয়ে পড়েছে। তো প্রথম 1 মাসেই সে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। পরে যখন ওখানে গিয়েছে তখন বলেছে যে কী ব্যাপার, থাইরয়েড তো ভালো হয় না, কীভাবে হলো? বলে হ্যাঁ হয়েছে, উনি আর ওখানে এত কিছু বলে নাই আর কি। তো যাই হোক, আমি যে বললাম যেটা যে ভালো হয় না, নট লাইক দ্যাট। এবং থাইরয়েড যারা কাইনোলজিস্ট যারা আছেন, হরমোন বিশেষজ্ঞ, তারাও যদি আমার এই ভিডিওটা কেউ না কেউ তো হয়তো দেখবেই, তারাও আমার সাথে একমত হবেন যে আমি যে বিষয়টা আসলে বললাম। তাদের হয়তো অত সময় থাকে না, এত সময় ধরে আমার মতো বলে না, কিন্তু তারা মূল কাজটা ঠিকই কিন্তু করে দেয়, যে 3 মাস পরে আসবেন কথাটা লিখে দেয়। আর একেবারে যদি না আসেন চলবে কথাটা লিখে দেয়, তাও বাবা তুমি ভালো থাকো, তাও খেয়ে থাকো। থাইরয়েডের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে আমরা জানলাম। আশা করি যে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে এটার সাথে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দৃষ্টি 24-এর সাথে থাকার জন্য। আপনার মূল্যবান পরামর্শগুলো আশা করি আমাদের দর্শকদের অনেক কাজে আসবে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে অন্য কোনো পর্বে আপনার সাথে আমাদের অবশ্যই দেখা হবে। শেহরিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ইন্টেলিজেন্স কোশ্চেন করেছেন, এবং ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে। এবং আমার কথায় যদি দর্শকদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, সেটা আমার মানে সাদগায়ে জারিয়া হিসেবে কাজ করবে আমি আশা করি। আপনারা আমি যা বললাম সেগুলো যদি মেনে চলেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।